সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চলছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির। এর আগে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় সন্ধ্যা 5টা 50 মিনিটে সিলেদার এয়ারপোর্টে অবতরণ করে। সেখান থেকে সরাসরি নেওয়া হয় হাসপাতালে। সেখানকার অ্যাক্সিডেন্টস ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসা চলবে। এর আগে দুপুর 2টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার আকাশ ত্যাগ করে। শাহজালাল বিমানবন্দরে হাদিকে বিদায় দেওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করবে বাংলাদেশ হাইকমিশন। আচ্ছা বলেন, এনএসআই, ডিজিএফআই যদি না জানে কারা ঢাকা 8 আসনের প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করছে, তাহলে এই সংস্থাগুলো বন্ধ করে দিতে হবে। এগুলো রাখার যুক্তি কি? এই সংস্থা দুইটার প্রধানদের আজকে তো বিদায় করে দেওয়া উচিত। এরা কিছুই করতে পারবে না। একজন অবসরপ্রাপ্ত র্যাবের ভাই বলল, তথ্য দিল যে হাদিবের উপর অ্যাটাক হবে। অবসরপ্রাপ্ত একজন র্যাব যদি তথ্য দিতে পারে, বেতনভুক্ত একজন গোয়েন্দা সংস্থা কেন তথ্য দিতে পারবে না? ওরা সবই জানে কিন্তু বলে নাই। না বলার বিচার হবে একদিন ভাই। আপনি সরকারে আছেন, আপনি যদি তাদেরকে খুঁজে না বের করতে পারেন, তাহলে দায়ভার তো আপনাকে নিতে হবে। গত 4 দিন ধইরা বাংলাদেশের 10 থেকে 11 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, তারপরে হচ্ছে গোয়েন্দা বাহিনী দুইটা আসামি ধরতে পারে না। মানে দুইটা ইঁদুর ধরার জন্য 10 লক্ষ বিড়াল নিয়োজিত। দে স্টিল ক্যান নট ডু দ্যাট। তারা মোটরসাইকেল অ্যারেস্ট করছে। এ হচ্ছে আমাদের বাস্তবতা। তাহলে সরকারের কাজটা কি? এই সমস্ত বিড়াল পালার দরকার নাই তো। আপনারা 10,000 বাঘ পালেন যারা এই আসামিদের ধরতে পারবে। আসামি গুলি করে পার পাওয়া যাবে, 2 দিন পর পরই মানুষ খুন করে ফেলবে, অথচ আপনাদের কোনো দায় থাকবে না। আপনারা পাবলিকের টাকায় চলবেন, খাইবেন, আরামসে বউ পোলাবেন নিয়ে বিদেশে ঘুরবেন। টোটালি আনইথিক্যাল। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার পরিকল্পনা করা হয়েছে ভারত থেকে। সেখানে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পরিকল্পনায় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। কিলিং মিশনে থাকা প্রধান 2 সন্দেহভাজন যুবলীগ নেতা শেখ মোহাম্মদ আলমগীর হোসেন ও ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ময়মনসিংহের হালুয়াঘাট দিয়ে ভারতে পালিয়ে যান বলে একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক দেখেই বুঝতে পারছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে যাচ্ছে। দর্শক আমি আর কথা বাড়াবো না, মূল নিউজে নিয়ে যাব। তার আগে বলছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আধুনিক শব্দ শেখার চেষ্টা করবো। দর্শক আজকে যদি আমি একটু গালাগালি করি আমাকে ক্ষমা করবেন, কারণ আমার প্রিয় ভাই ওসমান হাদির একটা বক্তব্য মনে আছে, সিরিয়া মিডিয়া মনে আছে আপনাদের? তো ওসমান হাদির সেই সিরিয়া মিডিয়া শব্দগুলি আজকে ব্যবহার করবো, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আজকে কোন দলের বিরুদ্ধে বলবো, কি বলবো, হয়তোবা কথার মধ্যে অনেক কিছু এলোমেলো হতে পারে, ক্ষমা করবেন, কারণ মেজাজ খুব খারাপ আছে। আমি যে দলটাকে ভালোবাসি বা যে দলটার জন্য গত 15-16 বছর লড়াই করেছি, দেশ ছেড়েছি, সব হারিয়েছি, তাদের অ্যাক্টিভিটিস আমার কাছে ভালো লাগছে না। তারা দেশের পক্ষে দাঁড়াচ্ছে নাকি ক্ষমতার প্রশ্নে ওপারের পক্ষে দাঁড়াচ্ছে, সেটা নিয়ে আমি একটু টালমাটাল অবস্থায় আছি। ইনুস সরকার কি করছেন? যে ইনুসকে আমরা নোবেল প্রাপ্তির পর মাথায় তুলেছিলাম এবং মনে করেছিলাম বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য একজন ব্যক্তি, তার পারফরমেন্সে আমরা হতাশ। যেসব ব্যক্তিরা ভায়াগ্রা খাইয়া ওইটা খাড়া করে, তাদেরকে বসাইছে উপদেষ্টা মন্ডলীর, একটা খায় না। এখন ভায়াগ্রা খাইলেও কাজ হয় না, তেল মাখলেও কাজ হয় না। সেই লোকরা দেশ চালাবেন কি করে আমি জানি না। সরি, আজকে আমার ল্যাঙ্গুয়েজ একটু এদিকে খুলে মাফ করে দিন। আগে আপনাদের কাছ থেকে ক্ষমা চাই, কারণ আমি এইসব ভাষায় অভ্যস্ত না, তো ক্ষমা করবেন। আজকে আমরা দেখলাম ইনকিলাব মঞ্চের পক্ষে বাংলাদেশের সকল জনগণ এক হয়েছে। আমার সবচেয়ে প্রিয় মানুষ মাহমুদুর রহমান, আমি যার রাজনৈতিকভাবে বা সাংবাদিকতার ক্ষেত্রে যাকে আমি ফলো করি, আমার আদর্শ যার ভালো লাগে, সেই মাহমুদুর রহমানের অসাধারণ বক্তব্যে পুরো দেশ উজ্জীবিত হয়েছে। আমি এনসিপি সবার সমালোচনা করলেও একটা ছেলের ব্যাপারে একটু রয়েসই করি, তার নাম হলো হাসনাত আব্দুল্লাহ, কারণ দেশপ্রেমে উজ্জীবিত এক যুবক। বাকি তার সব খারাপ, কিন্তু তার মধ্যে যে দেশপ্রেম আছে ওইটা আমার ভালো লাগে। আমি সাদেককে শিবির করার পর পছন্দ করি, কারণ তার মধ্যে দেশপ্রেম আছে এবং তিনি বুঝেন। কারণ এই জুলাইকে নেপথ্যে তিনি অনেক বড় কিছু উপহার দিয়েছিলেন। এখন অনেকেই আমার দলের লোক বা বাইরের দল মনে করে শিবির তো ওকে বেশি কিছু ক্রেডিট দিলে সমস্যা। ইদানিং সোশ্যাল মিডিয়া দেখি সাদেক এবং ঝুমাকে নিয়ে একটা গর্ধবের দল খুব উঠে পড়ে লেগেছে। আমি আপনাদের বলি, যারা ঝুমা এবং সাদেককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার চেষ্টা করছেন বা কিছু বলে বিতর্ক সৃষ্টি করছেন, দিন শেষে দেখেন কমেন্টের আপনাদের অবস্থাটা কি। যারা মানুষের পারসেপশন না বোঝেন, মানুষের অবস্থা না বোঝেন, মানুষের বিচার বিবেচনা না বোঝেন, সমর্থন না বোঝেন, তাদের বক্তব্যের আসলে প্রয়োজন নেই। অনেকে প্রশ্ন করবেন আমি কোথায়? আমি আসলে একটা সফরের মধ্যে আছি, যে কারণে এক এক সময় দেখবেন আলো কম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, হয়তো ভিডিওর ক্ষেত্রে একটু জটিলতা হচ্ছে, ক্ষমা করবেন। সফরের মধ্যে থাকলে আমার এই প্রবলেম গুলো হয়। আমার নিজস্ব স্টুডিওর বাইরে আছে এখন। দর্শক মূল খবরে আসে। ডাক্তার ভিপি সাদেক স্পষ্ট করে 3টি দাবি তুলে ধরেছে, 3টি দফা তুলে ধরেছে আজকে ইনকিলাব মঞ্চের সংহতি দিবসে। তার প্রথম দফাটি কি ছিল খেয়াল করবেন, দ্বিতীয় এবং তৃতীয়। 1, তিনি সারা দেশে আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিটি পাড়া মহল্লায় চিরুনি অভিযানের আবেদন করেছেন। কারা করবেন? আমাদের পুলিশ। আমাদের পুলিশ এই যারা বসে আছেন তারা কারা? বিগত 16 বছর আওয়ামী লীগের সুবিধাভোগীরা। এই সরকার নতুন পুলিশ নিয়োগ দিয়েছে না। এই সরকারের আমলে কোনো পুলিশের রদবদল ছাড়া, ধরেন নোয়াখালীটা কুমিল্লায়, কুমিল্লাটা কি বলে চিটাগাং এটা কুষ্টিয়া, এই তো ঘুরে ফিরে আওয়ামী লীগে রয়ে গেছে। আবার কিছু জুনিয়রকে এসপি করা হয়েছে।
এর মধ্যে বিএনপি বা জামাতের কিছু লোক আছে, মূল ফ্রেমের লোকগুলো কোথায়? আওয়ামী লীগের। মাঠে যে কনস্টেবলরা আওয়ামী লীগ ধরবে বা কিছু করবে তারা কারা? আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। ধরেন আমাদের যে এজেন্সির লোকেরা কারা? আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। দিন শেষে আওয়ামী লীগ দেশে নাই, কিন্তু আওয়ামী লীগের সব লোকগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছে। প্রফেসর ইউনূস ক্ষমতায় বসার পর আমরা বারবারই বলেছি, আমাদের বিভিন্ন ফোরামের বৈঠকে বলেছি, রাষ্ট্রীয় প্রোগ্রামের বৈঠকে বলেছি, একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে আমরা বলেছি সাংবাদিক হিসেবে, যে নতুন করে লোক নেন। জুলাই বিপ্লবীদের মধ্য থেকে একটা গ্রুপকে আপনারা ইনক্লুড করেন, এদেরকে দ্রুত ট্রেনিং দেন, 6 মাসের ট্রেনিং দেন। তুরস্কের কথা দিয়ে আমি একাধিক লাইভ করেছি, তুরস্কের এক্সপার্টদের আমার লাইভে এনেছি, কিভাবে তুরস্ক বিপ্লবের পর দাঁড়িয়েছিল, কিভাবে সিরিয়া বিপ্লবের পর দাঁড়িয়ে গেছে। কিন্তু বাংলাদেশ কোনোটা তোয়াক্কা করে না, বাংলাদেশ আমাদের কথা শুনবে না। ইউনূস শুনবে শুধু ওই একজনের কথা, আল্লাহ ভালো জানে তার কথা কে কি শোনে। আসেন দেখেন, ওসমান হাদিকে গুলি করা হলো হত্যার উদ্দেশ্যে। আসামিকে নিয়ে একটা চমৎকার গেম চলছে। ওই যে লন্ডনে বসে আছে কোন এক কি বলে, কি সাংবাদিক বলে তাকে, অনুসন্ধান সাংবাদিক নাকি গোরারান্ডা বলে, জোকার নারী। এই ভদ্রলোক প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে ওখানে বসে, তার স্ট্রং সোর্স। বাপরে বাপ, তাকে অ্যাওয়ার্ড দিবেন কি, অস্কার দিবেন না নোবেল দিবেন আমার মাথায় ঢুকছে না। খুনি কখন পায়খানা করতে গেছে, কখন দাঁড়ার টিস্যু ইউজ করছে, কখন তার বউর কাছে গিয়ে বউর একটা আদর করছে, খুনি কোন হোটেলে খাইছে, কয়টার বুলেট তার পিস্তলে ঢুকাইছে, কোন পয়েন্টে গুলি করতে গেছে, কিভাবে গুলি করতে গেছে, কি করছে, মানে খুনি প্রতি মুহূর্তের ডায়েরিতে লিখে লিখে সব ওই ব্যাটারে বলছে। বাংলাদেশে না, পৃথিবীতে এর চেয়ে বড় অনুসন্ধান রিপোর্টার আমার চোখে আর পড়ে নাই। শেষ পর্যন্ত তার ফলাফল কি দাঁড়ালো? খুনি ইন্ডিয়া চলে গেছে। প্রশ্ন হলো, খুনি যদি ইন্ডিয়া চলে যায়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, এসবি, এনএসআই, ডিজিএফআই, আমাদের সীমান্তের বিজিবির ভাইরা কি করছেন? কোন সীমান্ত দিয়ে পালাইছে? সেই সীমান্তে ওই সময় কে দায়িত্বে ছিল? তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে না কেন? যদি জোকার 9 তথ্য সঠিক হয়, তাহলে এটার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন, আইনের আওতায় আনেন, এবং তারা খুনিদেরকে সমর্থন দেওয়ার অভিযোগে তারা খুনিদের সমর্থনকারী হিসাবে আটকে যাবে। আর যদি মিথ্যে হয়, আমি ধরে নিচ্ছি এটি মিথ্যে, কারণ জোকার 9 বিশেষ একটি গ্রুপের পারপাস সার্ভ করছে। আমাদের এজেন্সির মধ্যে ফ্যাসিস্টদের দোষরা বসে আছে, তারা কয়েকজনকে তৈরি করেছে। এর মধ্যে জোকার 9 প্রবাসে থাকা বেশ কয়েকজনকে তারা অর্থ দিয়ে পালে। প্রতি মুহূর্তে আমাদের এই এজেন্সিগুলো আমাদের তথ্য দেয়, আমরা কিন্তু তাদের তথ্যগুলোকে যাচাই বাছাই প্রমাণ ছাড়া কখনোই প্রচার করি না। মনে করবেন না তারা ওখানে বসে পাচ্ছে, আমাদেরকেও দিচ্ছে, কিন্তু আমরা এই কান দিয়ে শুনি, কান দিয়ে ফেলে দিই, কারণ আমরা নিজেরা সাংবাদিকতা করি, তো দীর্ঘদিন প্রায় 25 বছর সাংবাদিকতা করছে। অনেক দিনই যাচাই বাছাই করে আমরা বুঝি যে তারা আমাদেরকে কিভাবে ডিকটেশন করছে বা আমাদের কিভাবে ভুল দিকে নিতে যাচ্ছে। আপাত দৃষ্টিতে জোকার 9 প্রমাণ করতে চেয়েছে কি অপরাধী দেশের বাইরে চলে গেছে, এবার নাকে তেল দিয়ে ঘুমাও, ব্যাস শেষ। এটি ছিল তার গেম। তিনি কখনো বিএনপি সাজেন, কখনো জামাত সাজেন, কখনো সাদিক কায়েমের পক্ষে, কখনো বিএনপির পক্ষে। এটা তার গেম। তিনি যা কিছু করেন এটার জন্য, যেখান থেকে তাকে টাকা দেওয়া হয় সেখানের উদ্দেশ্যে তিনি কাজটা করেন। কিন্তু বাংলাদেশের মানুষ ইদানিং তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক আলোচনা করে। এই ভদ্রলোককে আমি কখনো সাংবাদিক হিসেবে চিন্তাম না, জানতাম না, সাংবাদিক হিসেবে তার কোনো বড় উল্লেখযোগ্য কাজ আমার চোখে পড়েনি। আমি দেশে কাজ করেছি, আন্তর্জাতিকভাবে কাজ করেছি, ইন্টারন্যাশনাল গণমাধ্যমে কাজ করেছি, দেশের একদম গুরুত্বপূর্ণ প্রধান সারির প্রথম হওয়া 3টি টেলিভিশনে কাজ করেছি। শুধু সাংবাদিকতা, নিউজ এডিটরও ছিলাম। চ্যানেলের নিউজ এডিটর বোঝেন তো, একটা চ্যানেলের নিউজ টিমকে চালায় যিনি। কিন্তু এই ভদ্রলোক হঠাৎ করে বাংলাদেশের কোনো বড় অনুসন্ধান রিপোর্টার হলেন, কিভাবে হলেন আমি জানি না। তার কথা কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ধারণা করছি খুনি দেশে আছে, পরিকল্পনাকারী দেশে আছে, এবং তাদের বাঁচাবার জন্য তাকে মাঠে নামানো হয়েছে এবং কৌশলে বলে দেওয়া হচ্ছে তিনি ভারতে চলে গেছেন, যাতে তাকে আর না খোঁজে। নাম্বার 1 শেষ। নাম্বার 2, সাদিক কায়েম আজকে ডাকসু থেকে বা ডাকসুর পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিল বা সচিবালয় ঘেরাও কর্মসূচি করেছে, এটা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় খবর। এবং সচিবালয়ে ঢুকে তিনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাধ্য করেছেন সাংবাদিক সম্মেলন তার পাশে দাঁড় করাতে। আমাদের দলের ভাইয়েরা এটাকে নিয়ে সমালোচনা করছেন, কেন তিনি তার পাশে দাঁড় করিয়ে এই বক্তব্যটা দিয়েছেন। এইটার জন্য মুরদ লাগে, কলিজাতে। সাদিক কায়েম যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পাশে দাঁড় করে রাখছে, সে যে শখে দাঁড়ায় নাই, বুঝছেন? তার চেহারা দেখছেন, চোরের মতো হয়ে গেছে। তার চেহারাটা ভালো করে দেখেন, তার চেহারা ভেঙে চুরমার হয়ে গেছে। তিনি আজকে 15 মাস ধরে এই দেশের উপদেষ্টার পদে বসে আজকে তিনি পুরোপুরি তার চেহারার মাধ্যমে প্রমাণ করেছে তিনি একজন ব্যর্থ লোক, তিনি একজন জঘন্য, বা তিনি রাষ্ট্রের জন্য একজন কি বলবো পরিত্যক্ত লোক, এবং পুরোপুরি জোকার হয়ে গেছে তিনি আজকে দেশবাসীর কাছে। মিস্টার জাহাঙ্গীর উদ্দেশ্যে বলছি, সাদিক কায়েম 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং আইন। এবং এই 3 জনকে শর্ত দিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে যদি হাদির খুনিরা, পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী সম্পৃক্ত যারা আছেন, তাদেরকে রক্ষা যারা আছেন, এবং কালচারাল ফ্যাসিস্টদের যে নতুন মিশন শুরু হচ্ছে তাদের সবার শনাক্ত করে যদি বিচারের আওতায় না আনা হয়, এই 3 জনকে 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, অথবা তারা কঠিন কর্মসূচিতে যাবে। এবং যার প্রধান যে ব্যক্তি অভিযুক্ত, মিস্টার বলে কি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পাশে দাঁড় করিয়ে তার শিক্ষাটা তাকে দিয়ে দিয়েছে। এটাকে আমি পুরোপুরি পজিটিভ অর্থে নিচ্ছি। সাদিক কায়েমরা পারবে, সে যেই দলেরই হোক। এই যুবকদেরকে আমি বিশ্বাস করি, কারণ জুলাইতে বিপ্লবের মাধ্যমে হাসিনাকে যারা তাড়িয়েছে তারা আমরা তখন দল দেখি নাই। আমরা বলছি হাসিনা যাক, এই বিএনপি বলছে প্রয়োজনে যেই আসুক, 10 বছর ক্ষমতা থাকুক, শুধু হাসিনা না থাকুক। আজকে সব দলের ক্ষমতা যাওয়ার জন্য লোভ বেড়ে গেছে। আজকে সব দল দিল্লিকে খুশি করতে চায়। আজকে যে এই যে হাদিকে নিয়ে সংহতিটা হলো, প্রোগ্রামে সব পক্ষের লোক আসলো, আমার চোখে পড়েনি আমার দলের কাউকে। আমি লজ্জিত, আমি কষ্ট পেয়েছি কারণে।
আমার দলের লোকরা আসে না, কেন আসে নাই? কয়েকটা প্রশ্ন তৈরি হয় না। যদি এসে থাকে আমাকে জানাবেন, কিন্তু আমি লাইভ ভিডিওতে তাদেরকে দেখিনি। আমি এনসিপি কে দেখেছি, আমি জামাত শিবিরকে দেখেছি, এবি পার্টিকে দেখেছি, আদার্স পার্টিগুলোকে দেখেছি, মাহমুদুর রহমানকে দেখেছি, দেখিনি আমার দলের লোকদের। আমার দলের লোকরা কি ভয় পেয়েছে যে দিল্লি অখুশি হবে, তারা ক্ষমতা মনে করছেন দিল্লি বসাবে? তাদেরকে বলি যে দিল্লি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারেনি, সেই দিল্লি কাউকে ক্ষমতায় বসাতে পারবে না, বলে রাখলাম। আগামী নির্বাচনে বারবার বলি না, বড় অঘটন আসবে, বি কেয়ারফুল। আজকের মানুষ জেগে উঠেছে, আজকে হাদিরা জীবন দিতে শিখেছে, আর অজস্র হাদি শপথ নিয়েছে আজকে মাহমুদুর রহমানের সাথে। আজ ঢাকার রাজপথে মাহমুদুর রহমানের সাথে লক্ষ হাদি শপথ নিয়েছে, যারা নতুন করে দিল্লিকে খুশি করতে চান, যারা আওয়ামী সুরে কথা বলেন, যারা হাদির পক্ষের শক্তিকে বিভিন্ন অপশক্তির তকমা দিতে চান, যারা কি বলে আনিস আলমগীরের পক্ষে দাঁড়াচ্ছেন, মাসুদ কামালের পক্ষে দাঁড়াচ্ছেন, পান্নার পক্ষে দাঁড়াচ্ছেন, তুষারের পক্ষে দাঁড়াচ্ছেন, সেই সব আমার দলের লোকদের বলি, আমার দল আমার দল বলছি, আপনারা ভুল পথে হাঁটছেন, আপনারা ভুল পথে হাঁটছেন, জনগণের স্রোতের বিপরীতে চলে গেছেন। এটার জন্য মাসুল দেবেন এবং দিতে থাকবেন। যে দলটি ক্ষমতায় আসবে, যে দলটিকে মানুষ ভালোবাসবে, বুকে আগলিয়ে রাখবে, যে দলটার জন্য 16 বছর অজস্র মানুষ জীবন দিয়েছে, সেই দলটির পারফরমেন্স আমরা হতাশ। জনগণ যা চাইছে তারা বিপরীতে দাঁড়াচ্ছে। তাদের ভয় একটাই, দিল্লি তো আমাদের ক্ষমতায় বসাবে। দিল্লির বিরুদ্ধে কাজ করছিল হাদি, ইনকিলাব মঞ্চ তৈরি হয়েছে দিল্লির ন্যারেটিভের বিরুদ্ধে, দিল্লির দখলদারিদের বিরুদ্ধে। তো তার পক্ষে কথা বলা যাবে না। পক্ষান্তরে কি হলো, দিল্লিকে এবং সেই দলটিকে এক পক্ষে নিয়ে গেল দেশের জনগণ। আচ্ছা, মাহমুদুর রহমান শপথ পড়িয়েছে কিভাবে? তার বক্তব্য শুনেছেন আপনারা? আজকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শুনেছেন আপনারা? এবি পার্টির ফুয়াদ ভাইয়ের বক্তব্য শুনেছেন? সাদিক কায়েমের বক্তব্য শুনেছেন? এই বক্তব্যগুলো নতুন করে এক হাদির কারণে একটা মঞ্চে আবার উচ্চারিত হয়েছে। আপনাদের অনেকের হয়তো মালালার কথা মনে আছে, পাকিস্তানের সেই ইয়াং মেয়েটি যার মাথার মেশিন গানে গুলি লেগে এ পাশ দিয়ে মেশিন গানের ছিটাগুলি এদিক দিয়ে বেরিয়ে গেছিল। সেই মালালা যখন গুরুতর হতো তখন পাকিস্তান থেকে তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে এবং লন্ডনে চিকিৎসা করা হয়েছে। সেই মালালা এখন বেঁচে আছে, বহাল তবিয়তেই বেঁচে আছে এবং উনি এখন বিশ্বের একজন নামকরা নেত্রী বলা যায়। আমাদের দেশে এমন একটি ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন, হাদি শরীফ ওসমান হাদি, তারও মাথার এই দিক দিয়ে গুলি লেগে এদিক দিয়ে বেরিয়ে গেছে। তার অবস্থা অত্যন্ত সংকটজনক। ডাক্তাররা একসময় বলে দিয়েছিল যে আমাদের কিছু করবার না, একমাত্র আল্লাহ জানেন ওনার কি হবে। আজকের লেটেস্ট নিউজ হলো হাদির অবস্থা আরেকটু খারাপ হয়ে গেছে, কারণ ওনার মাথার যে ব্রেইন মানে মগজ, সেটা নাকি ফুলে যাচ্ছে, যেটা অত্যন্ত আশঙ্কাজনক। এই জন্য ডাক্তাররা ডিসিশন নিয়েছে এবং সরকার ডিসিশন নিয়েছে, হাদির পরিবার ডিসিশন নিয়েছে, ইনকিলাব মঞ্চ ডিসিশন নিয়েছে, হাদিকে সোমবারে সিঙ্গাপুরে পাঠানো হবে। ওনার যে খরচপাতি সেটা সরকার থেকে দেওয়া হবে বলা হয়েছে। ইনকিলাব মঞ্চ অলরেডি বলে দিয়েছে আমরা 50 লক্ষ টাকা অলরেডি জোগাড় করেছি, প্রয়োজনে আরও টাকা লাগলে আমরা দেবো। এবং বাংলাদেশের অনেক মানুষ হয়তো হাদির এই চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় তাহলে টাকা পয়সা দেবেন। টাকা পয়সা ইজ নট দ্য প্রবলেম, আই থিঙ্ক। সরকারও দাঁড়িয়ে গেছে তার পাশে। এখন আমাদের দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। আমরা মালালার এক্সাম্পলটা সামনে এনে এইটুকুই বলতে পারি, হ্যাঁ মহান আল্লাহ, আপনি যখন মালালাকে বাঁচিয়েছেন আপনি হাদিকেও বাঁচিয়ে দেন। আমাদের একটি হাদির দরকার আছে, আমাদের হাদির দরকার আছে। এই হাদি যদি চলে যায়, আমরা জানি তারপর লক্ষ হাদি হয়তো বা পৃথিবীতে আসবেন, কিন্তু হাদি তো একটাই। তার সেই সংগ্রামী ভাষণ, তার সেই যুক্তি তর্ক দিয়ে কথা বলা, এমন হাদি বাংলাদেশে পরে আবার কবে আসবে আমরা কেউই জানি না। হাদিকে নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলা যায়, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আপনারা অনেক হয়তো উদ্গ্রীব হয়ে আছেন, হাদির খুনির কি অবস্থা, সে কোথায় আছে? আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বিভিন্ন রকম খবর পাচ্ছেন। যেমন জুলকারনাইন সাহেব বলেছেন খুনি ফাইসাল নাকি অলরেডি ইন্ডিয়া চলে গেছে। খবরটা কতটুকু সমর্থিত অসমর্থিত সেটা পুলিশ বলছে না। পুলিশ বলছে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে ও ভারতে চলে গেছে, কারণ ওর পাসপোর্ট আমরা জব্দ করেছি। ও মানে আইনগত পথে ইমিগ্রেশন পার হয়ে কোথাও যেতে পারবে না। এখন যে জুলাই পথে যেয়ে থাকে সেটা তো ওনারা কিছু বলতে পারবেন না। কিন্তু এই খবরের পরে তথ্যের ভিত্তিতে তারা ময়মনসিংহ নাইলতাবাড়ি যে আপনার বর্ডারটি আছে সেখানকার দুইজন মানব পাচারকারীকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবশ্যই তাদেরকে ওই ছেলেটির ছবি দেখানো হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এই ছেলেটিকে তারা এর মধ্যে পার করেছে কিনা। কোনো সংবাদ আমরা এখনও পাইনি। তারপর যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল হাদির জন্য, সেই মোটরসাইকেলটির নাম্বার প্লেট ধরে সেই মোটরসাইকেলের মালিককে অ্যারেস্ট করা হয়েছে। তার নাম হান্নান মোহাম্মদপুরের বাসী। সে অবশ্যই এক এক কথা বলছে। সে নাকি কখনো বলছে আমি মোটরসাইকেল বিক্রি করে দিয়েছি, কখনো বলছে আমি এটা গ্যারেজে দিয়েছিলাম। এনিওয়ে তার কাছ থেকে তথ্য পাওয়া যাবে। এর চেয়ে বড় সংবাদ হলো হাদির স্ত্রী এবং হাদির সম্বন্ধী অথবা শালা মানে স্ত্রীর ভাই সহ আরেকজনকে মানে মোট 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। কারণ তাদের সাথে হাদির সেই ঘটনার পর থেকে টেলিফোনে যোগাযোগ ছিল। পুলিশ তার টেলিফোন কল রেকর্ড ট্রাস্ট করে তারপর তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এখন মনে হয় তাদেরকে চাপ দিয়ে হাদির বর্তমান অবস্থান জানা যাবে। যদিও জুলকারনাইন সাহেব বলছেন হাদি অলরেডি ভারতের গুয়াহাটিতে অবস্থান করছেন। বাংলাদেশের বৈদেশিক মন্ত্রণালয় মানে ফরেন মিনিস্ট্রি অ্যাফেয়ার্সের থেকে আজকে ভারতের যে বাংলাদেশে অ্যাম্বাসেডর সাহেব আছেন
তাকে ডাকিয়ে আনা হয়েছে এবং তাকে হাদিস সম্পর্কে বলা হয়েছে এবং উনি তখন বলেছেন এই ধরনের সন্ত্রাসীদের যদি কোনো খোঁজ পাওয়া যায় তারা হস্তান্তর করবেন এবং এখানে এটা করবেন বলে আশা করি। কারণ আমরা জানি ভারত থেকে হাসিনাকে আনতে পারা যায়নি, কামাল সাহেবকে আনতে পারা যায়নি, কিন্তু এই ধরনের ক্রিমিনালকে আনবার ব্যাপার বা ফেরত দেওয়ার ব্যাপারে ভারত কোনো অনীহা করবে না, কারণ তারাও চায় বাংলাদেশের সাথে সম্পর্কটা স্বাভাবিক করতে। সেই অবস্থায় আশা করাই যেতে পারে ভারত পুলিশের সাহায্য পেলে এই ছেলেটিকে গুয়াহাটি থেকে অ্যারেস্ট করা যাবে, যদি সে গুয়াহাটিতে থেকে থাকে। এটা একটা সুখের সংবাদ যে পুলিশ চুপচাপ বসে নেই, পুলিশ বিভিন্ন এলাকায় বিভিন্ন সোর্স দিয়ে বিভিন্ন মানুষজনকে অ্যারেস্ট করছে এবং তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু মানুষ বলছে, তাদেরকে আমি অনুরোধ করে বলবো পুলিশকে আমরা মানসিকভাবে আঘাত না করে যে পুলিশগুলো কাজ করছে না, বরঞ্চ তাদেরকে আমাদের সাহায্য করা উচিত, ইনফরমেশন দিয়ে এবং তাদেরকে অনুপ্রেরণা দেওয়া উচিত। হ্যাঁ, আপনারা কাজ করছেন, আরও জোর কদমে চালিয়ে যান, হাদির খুনিকে ধরতেই হবে। দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো ভিডিওর আলোচনা শুনলেন। তো দর্শক, এই জিনিসটা দেখে কি জানলেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।